সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধরা। আজ আমরা কথা বলবো ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে বিশ্ব এই শিরোনামে, এবং সেই জায়গায় বলতেই হচ্ছে ইসরায়েলের হামলা বা ইসরায়েলি ইরানের হামলা, তার পাশাপাশি যখন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলো তখন স্বাভাবিকভাবেই নানান দিক থেকে এই আলোচনা উঠে এসেছে বা এই চিন্তাটাও জাগ্রত হয়েছে, এই যুদ্ধ কি এখানেই শেষ হচ্ছে নাকি আরও বিস্তৃত হচ্ছে। আমরা সেই আলোচনাটাই করবার চেষ্টা করব এই আয়োজনে। আমি ফেরদৌস আহমেদ থাকছি এই আয়োজনের সাথে পুরোটা সময়। যাদেরকে পেয়েছি তাদের সাথে শুরুতেই আপনাদের পরিচয় করিয়ে দিব। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন ভূ রাজনীতি ও রণকৌশল বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল, এবং সর্বডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা মহসিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন ফেসবুকে, দেখে নিতে পারবেন এই আলোচনা অনুষ্ঠান facebook.com/channel9bd.tv-তে, দেখতে পাবেন youtube.com/@channel9bd-তে। আমি যদি আমিনা মহসিন আপনার কাছেই প্রথম শুনতে চাই, সেটা হচ্ছে যেটা আমি ভূমিকা বক্তব্যে ছোট্ট করে বলেছি যে অনেকেরই এই চিন্তা যে এই যুদ্ধটা কি এখানেই সীমাবদ্ধ থাকছে বা শেষ হচ্ছে কোনো ধরনের হুমকি পাল্টা হুমকির মধ্যে, নাকি আরও বিস্তৃত হবার আশঙ্কা যোগাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এই প্রশ্ন উত্তর উনি হয়তো আমার চাইতে ভালো দিতে পারতেন, নিঃসন্দেহে তাকেও শুনবো, কারণ উনি ধরেন ওয়ার্ড নিয়েই ওনাদের বাট আমি আন্তর্জাতিক সম্পর্কের বা রাজনীতি যদি বলেন, সেটা যদি রাজনৈতিক দিকটা দেখে এবং এটা সেখান থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখুন, আপনি প্রথম দিকে বলেছিলেন যে বিশ্ব কোন দিকে, সো এখানে মানে আমরা কিন্তু খুব ভীষণ একটা অনিশ্চিত পৃথিবীর দিকে কিন্তু এগিয়ে গেলাম। কারণ এগিয়ে গেলাম কেন বলছি অনিশ্চিত পৃথিবীর দিকে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেয়ার ওয়াজ সার্টেন, যেটাকে আমরা বলি যে কতগুলো রুল বেসড একটা সিস্টেমের, মানে সেটা 100% যে কখনো সাকসেসফুল হয়েছে তা আমি বলবো না, কিন্তু একটা প্রচেষ্টা ছিল। কিন্তু এই যুদ্ধের মাধ্যমে যেটা হলো, যখন বিশেষ করে ইসরায়েল যখন ইরানকে অ্যাট্যাক করলো, সেটা কিন্তু শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সেটা না, সেটা জাতিসংঘের সনদেরও একটা লঙ্ঘন। এবং এটাকে ব্যাক করলো কাকে করলো? মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে বিশ্ব মোড়ল ধরা হয় এবং ধরনের মানবাধিকার বলেন, গণতন্ত্র বলেন, সব কিছুর এক ধরনের একটা আইডিয়াল জায়গা হিসাবে ধরা হয়। সো এমন একটা যুদ্ধ যেটা এবং যেই সময় যুদ্ধ মানে ইসরায়েল অ্যাট্যাক করলো, তখন কিন্তু ইসরায়েল ওয়াজ ইন নেগোসিয়েশনস উইথ ইরান ওয়াজ ইন নেগোসিয়েশনস উইথ ইউনাইটেড স্টেটস অ্যাটমিক এনার্জি এজেন্সি, মানে তাদের পারমাণবিক এগুলো নিয়ে তাদের নেগোসিয়েশন চলছিল, মাঝে বিরতি হয়েছিল, তার একদিন পরে কিন্তু আবার সেটা আরম্ভ হওয়ার কথা ছিল, সেকেন্ড রাউন্ডটা, সেই সময় এটা একটা হলো। এবং মানে আমরা মানে অনেক যতই আপনি বিশ্লেষণ করেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল ছাড়া এত বড় এই জিনিসটা যেতে পারে না, এটা খুব ক্লিয়ার একটা সো আমার আস্থাটা ডিপ্লোম্যাসির উপরে বা কূটনীতির উপরে কোথায় থাকবে? এবং দ্বিতীয়বার যখন আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র যখন অ্যাট্যাকটা করলো পারমাণবিক তার স্থাপনার উপরে, তখন কিন্তু সেই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জেনেভায় তার আগের দিন কথা বলেছেন ফ্রান্স, জার্মানি, ইউকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সো এরকম একটা পরিস্থিতিতে আপনি যখন মানে এটা তুলছেন যে বিশ্ব পরিস্থিতি কোন দিকে, আমি বলবো একটা খুবই অনিশ্চিতের দিকে। আর যেটা অস্ত্র নিয়ে যে যুদ্ধটা হচ্ছে, সেইটা আমার দেখেন এটা থেমে যাওয়ার এখন কথা না। যেটা আমার মনে হয় যে এই মুহূর্তে তেহরান তার অপশনসগুলোকে ওয়ে করছে, যে তার কাছে কী কী ধরনের অপশনসগুলো আছে। এবং খুবই গুরুত্বপূর্ণ হবে, যেরকম ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল উনি রাশিয়া যাচ্ছেন, সেখানে কী ধরনের কথাবার্তা হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। এবং আমরা দেখছি একটা বিশ্ব জনমত, যে লস অ্যাঞ্জেলেস বলেন, ফ্রান্স, বিভিন্ন জায়গায় পৃথিবীর, ক্যানাডা যুদ্ধের বিরুদ্ধে কথাবার্তা উঠছে। সো সেটা একটা জায়গা যে এই ধরেন
আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়ার বিপক্ষে কিন্তু বেশ জোরালো বক্তব্য আছে, এবং আমি একটু এখানে শেষ করি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতর থেকেও কিন্তু অনেক অপোজিশন আছে, বাট যে জায়গাটা হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন ইন্টারেস্টগুলো আছে সেই জায়গাটাতে হামলা হতে পারে, এবং সেটা হয়তো ইরান নিজে ডাইরেক্টলি করবে না, কিন্তু এই রিজনে তো ইরানের সাপোর্টে ধরেন হুতিজরা আছে, হামাস আছে, তারা দুর্বল হয়ে গেছে কিন্তু তারা নিশ্চিহ্ন হয়ে যায়নি। তো সেখান থেকে তারাও আসলে এই মুহূর্তে কতটা সমর্থন দিবে ইরানকে, এটাও আরেকটি বড় প্রশ্ন। সমর্থন দিচ্ছে। ধাপে ধাপে শুনি, নিঃসন্দেহে আপনাদের দুজনকে আজকে শুনবো, জানাবার চেষ্টা করবো আমাদের দর্শকদের। সেই জায়গায় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল, আপনিও আপনার বিশ্লেষণটা তুলে ধরবেন। এবং যদি এখানে একটু জানতেই চাই, যেটা প্রফেসর ডক্টর আমিনা মহসিনও বললেন, যে এক ধরনের নেগোসিয়েশন, 2 সপ্তাহের সময় দেয়া, 2 দিনের মাথায় গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা, এবং একেবারে প্রতিরক্ষা মন্ত্রীর যে বক্তব্য, সেখানে আবার ইসরায়েলকে মিত্র, যেটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিত্র দেশের এক ধরনের পারমাণবিক প্রতিরক্ষা, মানে ব্যাপারগুলো আসলে কি হচ্ছে তাহলে? জি, আপনাকে ধন্যবাদ। চ্যানেল 9-এর ব্যবস্থাপককে এবং আজকের সহ আলোচক সম্মানিত অধ্যাপক আমিনা মহসিন। আসলে দেখেন, এই যুদ্ধটা বহুমাত্রিক। এখন প্রথম মাত্রাটা যদি বলি, এটা ধর্মযুদ্ধ। আমরা যদি ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন পিকে হান্টিংটনের বইটিকে অনুসরণ করে থাকি, তাহলে এটা কিন্তু ধর্মযুদ্ধ দিয়ে শুরু হয়েছে। এটা হচ্ছে প্রথম একটা সমীকরণ। যেমন ধরেন 1916 সালে যে স্কাই স্পিকট লাইনটা আঁকা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে, এটা হলো ইসরায়েলের হাইফা থেকে শুরু করে ইরাকের কিরকুক পর্যন্ত। এটাকে 2 ভাগ করে দিয়ে উপরের অংশ নিল ফ্রান্স, ম্যারোনেট ক্রিশ্চিয়ানদের জন্য, নিচের অংশ থাকলো ব্রিটিশদের আন্ডারে, এটা মানে দক্ষিণ অংশ। এরপরে দেখেন, যখন 1948-এ ইসরায়েল সৃষ্টি হলো, তারপরে কিন্তু 4টা আরব ইসরায়েল যুদ্ধ হলো। এই আরব ইসরায়েল যুদ্ধটার নেতৃত্ব কারা দিল? সুন্নি মুসলিম, মানে যেসব দেশ সুন্নি প্রধান সেসব দেশ। আপনি জানেন যে আরব বিশ্ব কিন্তু 2 ভাগে বিভক্ত মুসলমানদের মধ্যে। তার মধ্যে 85%, 85% হলো সুন্নি এবং 15 ভাগ হচ্ছে শিয়া। তো এই যে 48, 56, 67 এবং 73, এই 4টা যুদ্ধ যে আরব ইসরায়েল হয়েছে, লেড বাই দ্য সুন্নি স্টেটস। এবং 73-তে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, ক্যাম্প ডেভিডের পরে যখন একটা শান্তি চুক্তি হলো, তখন কিন্তু সুন্নি স্টেটগুলি মোটামুটি একটা ডিডাকশন আসলো যে কোনো দিনে আমরা ইসরায়েলের সাথে পারবো না, কারণ প্রত্যেকটা যুদ্ধে কিন্তু জয়লাভ করছিল আরবরা। কিন্তু শেষ সময়ে একদম বিকালবেলা সরাসরি মার্কিন এয়ারফোর্স পার্টিসিপেট করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল ইসরায়েলের পক্ষে। সো এরপরে যে মাঝে একটা ট্রানজিশনাল পিরিয়ড গেছে 73 থেকে 79, এরপরে কিন্তু যখন ইরানে আপনার খমেনি আসলেন ক্ষমতায় এক্সাইল থেকে, তারপরে ইসরায়েল বিরোধী এই যে সংঘাতটা, এটা গেল শিয়া নেতৃত্বে। তখন এটা শুরু করলো ইরান এবং ইসরায়েল যে সংঘাতটা, এখানে আপনি খেয়াল করেন, ওখানে লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, হ্যাঁ, ইভেন বাশার আল আসাদ আলাইড গ্রুপের, সেও কিন্তু শিয়া ছিল, যদিও সিরিয়া হচ্ছে সুন্নি সংখ্যাগরিষ্ঠ। তো সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, প্রত্যেকটা জায়গায় যে প্রক্সি ওয়ারগুলো হচ্ছিল, এটার কিন্তু মদত দিয়েছে ইরান। তার মানে এখন ইরান ভার্সেস ইসরায়েল যুদ্ধটা হলো। সো আমি এই যুদ্ধের প্রথম গতিটাকে বলছি, প্রথম মাত্রাটাকে বলছি সামরিক। হ্যাঁ, দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যদি প্রথমটা বলছি ধর্মীয়, রাইট, ধর্মীয় যুদ্ধ। দ্বিতীয় বিষয় হচ্ছে সামরিক, যেটা হলো আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পর পর গাজাতে ইসরায়েল আক্রমণ করছে। বিশেষ করে অক্টোবরে যে তারা হোস্টেজ করলো, বিশেষ করে অক্টোবরের নভেম্বর থেকে 23 অক্টোবরে যে ঘটনা ঘটলো, যে বেশ কিছু হোস্টেজ নিয়ে আসলো ইসরায়েল থেকে গাজা। এখন এরপর থেকে যুদ্ধটা কিন্তু একাধিকবার, বেশ কয়েকবার আক্রমণ হলো। এখন বলতে গেলে গাজাতে কিচ্ছু নাই, নাথিং, একদম পুরো মানে ধ্বংস করে ফেলেছে। এরপরে এদেরকে উদ্ধারকে কেন্দ্র করে নেতানিয়াহু যেটা করলো, নেতানিয়াহু দেখেন সে কিন্তু মোটামুটি পপুলার ছিল, কিন্তু সে চাইল ইন্স্যুরেন্স। এটা একমাত্র কারণ, সামনে নির্বাচনে সে তার মানে এনএসএতে বিজয় হওয়ার জন্য একটা বড় ধরনের পণ করে বসলো, যে করে হোক এটাকে সে। তো লাস্ট স্পেলে গত 23-এ মানে 2023-এ যেটা স্পেল হলো, তাতে কিন্তু 4টা লক্ষ্যমাত্রা ছিল এই যুদ্ধের।
নেতানিয়াহুর পক্ষ থেকে বা ইসরায়েলের পক্ষ থেকে। এক হচ্ছে ইরানের পারমাণবিক সাইটে আক্রমণ করা, দুই হচ্ছে যত ধরনের ইরান বেস যেসব প্রক্সি যেসব দেশ থেকে যেসব জায়গা থেকে পরিচালনা করা বা সংগঠন আছে তাদেরকে ধ্বংস করা, ওখানে লেবাননে হিজবুল্লাহ, এখানে হুতি বা সিরিয়াতে। তিন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে সম্পৃক্ত করা। চার হচ্ছে ইসরায়েলকে কেন্দ্র করে মিডল ইস্টকে সাজানো। সো এখন এই চারটা যদি উদ্দেশ্য হয়, এখন তিনটা উদ্দেশ্য কিন্তু নেতানিয়াহু সফল করেছে। এখন কথা হচ্ছে যে আমেরিকা ইউএসএ কেন ইনভলভ হলো, এটার মূল কারণ হচ্ছে আইপ্যাক। আইপ্যাক হচ্ছে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, এটা হলো জিউস একটা লবি যেটা মার্কিন ইলেকশনের পুরা খরচ নির্বাহ করে এবং কয়েক বিলিয়ন ডলার। এটা এখন এই পর্যায়ে আছে যে আমেরিকার যে প্রত্যেক সেনেটর এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যারা মেম্বার হবেন তারা ক্যাপিটাল হিলে এসে ব্যক্তিগতভাবে রোল কল করে এবং আইপ্যাকের কাছে বাইবেল ছুঁয়ে শপথ করতে হয় যে কোনো দিনে তারা ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে না। এর বিনিময়ে প্রত্যেক ক্যান্ডিডেটের খরচ এই জিউস লবিটা বহন করে। সুতরাং সেফ ডিডাকশন যে ইসরায়েল যেটা চাইবে, আইপ্যাক যেটা চাইবে, সেই স্বার্থের বিরুদ্ধে ইউএসএ কোনো দিনে যেতে পারবে না। ইট ইজ গ্যারান্টেড ফর শিওর। শুধু ওই শপথটা করা বা ওই যে বাইবেল শপথটা করা মানে কি, এখন মনে করেন বাংলাদেশের 300 এমপি যারা আছেন তাদের সবাই যদি গিয়ে বলে যে আমরা কোনোভাবে এই স্বার্থের বিরুদ্ধে কাজ করবো না, তাহলে বাংলাদেশ আর করার কি আছে? এটা তো ভেরি প্রভাবশালী একটা সংগঠন। তো মানে প্রত্যেক সেনেটর, প্রত্যেক হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বার্স যদি এক পক্ষে যান, এখানে কিন্তু ডেমোক্রেটিক রিপাবলিক বলে কোনো কথা নেই। কথা হচ্ছে জিউস ইন্টারেস্টকে তারা যে করে হোক সমুন্নত রাখবে, এইটা হচ্ছে তাদের শপথ। না হলে কোনো কারণ নেই আপনি আজকে যদি জিউস বিনিয়োগ ইউএস ইন্টারেস্ট থেকে মানে ইউএস বিনিয়োগ থেকে তুলে আনা হয়, 100 বছর জন্য ইউএসএ পৌঁছে যাবে। জি, সেক্ষেত্রে নেতানিয়াহুর যেভাবে পরিকল্পনা করেছেন সেই পথেই যদি এগোতে থাকে, তাহলে তার পরবর্তী পরিকল্পনা বা আপনি যেটা বললেন যে একদম আর মধ্যপ্রাচ্য বা আরবকে পুরা ইসরায়েলের মতো করে সাজানো, সেই জায়গায় আরও কি কি হতে পারে আপনার কাছে শুনবো। প্রফেসর ডক্টর আমিনা মহসিন, আপনাকে আবার একটু শুনতে চাই। এবং আপনি বলছিলেন যে যারা ইরানকে সমর্থন দিয়েছে বা ইরান যাদেরকে এতদিন সমর্থন দিয়েছে, বিভিন্ন গোষ্ঠীর কথা, সেই হুথি কিংবা হামাসের উপর তো এর আগেই ইসরায়েল শুরু করেছে। বাশার আল আসাদ ওদিকে সিরিয়ায় তার তো পতন হয়েছে। এখন এরা আসলে কে কতটুকু ইরানকে এই মুহূর্তে সমর্থন যোগাবে? না দেখেন, আমি যেটা বলছিলাম সেটা হলো খুব স্পষ্ট করে বলেছি যে ইরান ইজ ট্রাইং টু ওয়ে ইটস অপশনস, যে তার কাছে কি অপশনস আছে। একটা আমরা দেখছি যে স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে, যেটা এখন ওরা জাস্ট বলেছে কিন্তু সেটা এখনও অনুমোদিত হয়নি। সেটা কিন্তু একটা লং টার্ম হতে পারে না, কারণ সেটাতে বিশ্ব অর্থনীতির উপরে একটা নেতিবাচক বিরাট প্রভাব পড়বে। তারপরে ধরেন সেটার উপরে চীন নির্ভরশীল ভীষণভাবে। অন্যান্য যারা এখন সমর্থন করছে মানে ইরানকে, যে সমর্থন মানে কি, যে মৌখিক যে যারা মানে এইখানে একটা নিউট্রাল একটা পজিশন আছে, প্রত্যেকটা ইকোনমি এফেক্টেড হবে। এবং এরকম ধরনের ইয়েগুলো বেশি দিন টেনেও নেওয়াটা একটু প্রবলেম্যাটিক জায়গা হয়ে যায়, কারণ তেলের দাম বেড়ে গেলে বিশ্ব অর্থনীতির একটা টালমাটোল জায়গাগুলোতে এসে যাবে। সো ওটা একটা অপশন থাকতে পারে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও বলছি সেই অপশনটা লুফে নিবে, চিন্তা করবে, সেদিকে সম্ভাবনা রয়েছে। দেখুন, তারা বলেছে যে সেটা তারা করবে, কিন্তু এখনও সেটা অনুমোদিত হয়নি। সো সেটা নেবে কি নেবে না সেটা ওরা, আমি প্রথমেই আপনাকে বললাম যে দেখেন তারা কিন্তু তাদের অপশনসগুলো ওয়ে করছে। এটা দিস ইজ ওয়ান অফ দ্য অপশনস। ডিপ্লোম্যাসিতে কিন্তু আমরা কোনো অপশনকেই কখনো রুল আউট করে দিতে পারি না, প্রত্যেকটা অপশনসকেই কিন্তু আমরা ওয়ে করি। এবং ইরান তার নেগোসিয়েশনসের পথও কিন্তু বন্ধ করেনি। সে বলছে যে হ্যাঁ আমরা কথা বলতে রাজি আছি, প্রস্তুত আছি, আমরা ডিপ্লোম্যাসির জন্য প্রস্তুত আছি, কিন্তু টোটাল সারেন্ডার বা আমেরিকা যেভাবে বলছে সে ধরনের ইয়েতে তারা যাবেন না। এবং এই জন্য তো প্রথমে আমি আপনাকে বললাম যে একটা মেজর ক্যাজুয়ালিটি অফ ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি, কারণ ইরান তখন কথা বলছিল, তারা এমন ইউরোপিয়ান পাওয়ার্সদের সাথে তারা কথা বলছিল।
তৃতীয় যে অপশনটা তাদের থেকে যায় যে এই যে মিসাইল যেটা ওটা করছে এটা থেকে থেকে বাড়তে পারে, কমতে পারে। আরেকটা যেটা হলো আমেরিকান যে যারা মানে ওখানে আমেরিকার মধ্যপ্রাচ্যে 8টা দেশের মধ্যে তাদের ঘাঁটি আছে, 16টার উপরে তাদের ঘাঁটি আছে, 40 থেকে 50 হাজার তাদের সৈন্য আছে। তো টার্গেটেড অ্যাটাকস হতে পারে তাদের। এবং আমেরিকা কিন্তু অলরেডি একটা অ্যালার্ট জারি করেছে বিশ্বব্যাপী তাদের সকল নাগরিক, এবং একটা নিরাপত্তা একটা রেড অ্যালার্ট জারি করে দিয়েছে যে তাদের সিকিউরিটি ইজ অ্যাট রিস্ক। সো যেই জিনিসটা মানে এটাকে মানে ওয়ার অফ অ্যাট্রিশন বলা হয়, যে যুদ্ধ কিন্তু এভাবে থামে না। মানে এটা করে না, মানে নেতানিয়াহুর হয়তো বা আমেরিকারও একটা শর্ট টার্ম গেইন আপনি বলতে পারেন হতে পারে, কিন্তু একটা লং টার্ম লস হয়ে গেছে। দ্যাট দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। যেটা সেই জায়গায় আমি আরেকটু বিষয় একটু স্পষ্ট হতে চাই। যদি ইরান এই মুহূর্তে সেই মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে হামলার একটা চিন্তায় চলে আসে, আবার ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা চালালো শনিবারে, সেই হামলার পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলল এটাই শান্তির সময়, এটা দিয়ে উনি আসলে কি বোঝাতে চাইলেন? উনি বোঝাতে চেয়েছেন যে হ্যাঁ আমেরিকা তার সর্বশক্তি যেটা সেটা দিয়ে উনি মানে নিউক্লিয়ার ইয়েগুলোকে উনি ডিস্ট্রয় করে দিয়েছেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি যে এজেন্সিগুলো আছে তারাই বলছে আশেপাশে কিন্তু কোনো কন্টামিনেশন হয়নি। এবং আপনাকে এটাও লক্ষ্য করতে হবে, ইরান কিন্তু ঠিক একটা দুর্বল রাষ্ট্র না যেটা ভাবা হয়। ইরান কিন্তু ইজ নট ইটস এ সিভিলাইজেশনাল স্টেট। এতে 4000 বছরের মানে একটা সভ্যতা আছে। ইরানিয়ান সাইকোলজিটাও আমাদেরকে একটু বোঝা উচিত। আমরা একটু যেটা যখন আমরা অ্যানালিসিসগুলো করি না, তখন আমরা একটা দেশের রাজনৈতিক সংস্কৃতি কী ধরনের হয় সেটাকে আমরা ফ্যাক্টর ইন করার চেষ্টা করি না। বাট ইটস আ ভেরি প্রাউড নেশন, একটা খুবই মানে যেটা নিজের একটা সভ্যতা নিয়ে যারা নিজেদেরকে গর্ববোধ করে সে ধরনের একটা জাতি। সো এখানে সাধারণ মানুষ কিন্তু মৃত্যুকে মার্টিরডম হিসাবে নেয়, মানে শাহাদাত যেটাকে বলা হয়, একটা গর্বের জায়গা। ইটস নট যে দে আর অ্যাফ্রেড অফ ডাইং, সে ধরনের কিন্তু সিচুয়েশনটা না। সো ওগুলো কিন্তু কিছু ফ্যাক্টার্স থাকে। এখন শান্তির ইয়ে বলছে যে হ্যাঁ আমরা নিউক্লিয়ার ইয়েটাকে ধরা হয় একটা ডেটারেন্স হিসাবে, যে আমি এটা ব্যবহার করলে তাহলে আমি এমন একটা মানে ক্ষতি করতে পারি যেটা আনথিঙ্কেবল। সো আমি তাদের স্থাপত্যগুলো ধ্বংস করে দিলাম। কিন্তু বিশ্লেষকরা বলছে এর মধ্যেই ইরান কিন্তু এই জিনিসগুলোকে সরিয়ে ফেলেছিল, বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলেছিল, যেগুলো ধরেন ইউরেনিয়াম যেটা, সেটাকে, কারণ এটা তো অনেক দিন ধরে তারা অ্যান্টিসিপেট করছে যে এইখানে হামলা করা হবে। ওনারা এখানে দেখেন ইসরায়েল কতগুলো ইরানিয়ান জেনারেলসদেরকে মেরে ফেলেছে, মানে নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকে মেরেছে। কিন্তু তারপরেও তো আমরা দেখছি যে ইরানের সিস্টেমটা কিন্তু খুব ডিসেন্ট্রালাইজড, আবার দাঁড়িয়ে যাচ্ছে। এবং আরও কি ধরেন আমি ধরেও নিলাম যদি তর্কের খাতিরে যে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু এইটাতে দিস ইজ আ হোম গ্রোন বা ইন্ডিজিনাস একটা টেকনোলজি ওদের হাতে। এটা এমন না যে তারা বাইরে থেকে নিয়ে এসেছে। তো তাদের মাথায় তো এটা আছে, আপনি ওই ব্রেনটাকে তো মেরে ফেলতে পারছেন না, তাই না? তো এখানে এবং এটার মাধ্যমে কিন্তু ইরানের নিজস্ব রিজলভটা কিন্তু আরও শক্তিশালী হবে, যে তারা এই যে নিউক্লিয়ারাইজেশনের দিকে ওরা এগিয়ে যাবে। কারণ ইসরায়েলে দেখেন এখানে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হলো, ইসরায়েলে কিন্তু পারমাণবিক শক্তি আছে। ইসরায়েল কিন্তু কখনো এটা এগ্রিও করে না, ডিসএগ্রিও করে না। ওরা নন প্রলিফারেশন যে ট্রিটি আছে সেটার আওতার ভেতরেও নেই। ইরান কিন্তু সেটার ইরান কিন্তু এনপিটির ভেতরে ছিল, এবং এটাও আন্তর্জাতিক আইনের একটা লঙ্ঘন যে যেই এরিয়াগুলো এনপিটির আন্ডারে আছে সেখানে কিন্তু আপনি ইয়ে করতে পারেন না, অ্যাটাক করতে পারেন না। সেখানেও কিন্তু অ্যাটাকটা হয়েছে সেটা। এবং ইরান এখন যেটা বলেছে যে দে উইল কিপ দ্য অপশন ওপেন,
যে তারা অপ্ট আউট করবে কি করবে না সেই অপশনটা তারা খোলা রাখবে। আর আমি ধাপে ধাপে আবারও ইরান এখন কি করতে যাচ্ছে, কিভাবে জবাব দিবে, সেগুলো আপনার কাছে শুনবার চেষ্টা করব একটা বিরতি শেষ করে ফিরে। সম্মানিত দর্শক, আপনারা রয়েছেন আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলছি ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে বিশ্ব, এই শিরোনামে। বাকি আলোচনা নিয়ে ফিরব, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলছি ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে বিশ্ব, এই শিরোনামে। আমি এই পর্যায়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল আপনার কাছে আসতে চাই, এবং আপনি যেখানে শেষ করেছিলেন, মানে যে ব্যাখ্যাটা আপনি দিলেন যে ধর্মযুদ্ধ, আর একটা বলেছিলেন আপনি দ্বিতীয়টা সামরিক যুদ্ধ। আমি ধর্মযুদ্ধের জায়গাটা থেকে প্রথমে শুনতে চাই যে ধর্মযুদ্ধ যদি এইটাকে সবাই বেশ আমলে নেয়, তাহলে ইরানের সাথে এই বাকি যারা রয়েছেন এখানে তারা একাত্মতা প্রকাশ করবেন কিনা, আর রাশিয়া সেক্ষেত্রে সমর্থন যোগাবে কিনা যদি ধর্মযুদ্ধ হয়। দ্বিতীয়ত, যদি এটা সামরিক যুদ্ধের দিক থেকে ভাবা হয়, তাহলে রাশিয়া আবার অন্য ধরনের ইরানের সাথে কোনো ধরনের একাত্মতা প্রকাশ করবে কিনা। কারণ যেটা অধ্যাপক ডক্টর রাহমানা মহসিন বলছিলেন যে আগামীকালই তো পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন রাশিয়ার কথা বলবার জন্য। যে এখন বর্তমান ভূ রাজনৈতিক বিষয়গুলি কোনো স্পোরাডিক্যালি ধর্মভিত্তিক, বাণিজ্যিক, সামরিক, এটা কিন্তু আলাদা আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। একটার সাথে আর একটা এমনভাবে আর্টিকুলেটেড যে কান টানলে যেমন মাথা আসে এরকম চলে আসবে। আমি শুধুমাত্র সেইফ এটাকে ধর্মযুদ্ধের আলোকে মানে বললাম এই জন্যই, এটা ক্লাসেস অফ সিভিলাইজেশনের পার্সপেক্টিভ, বিকজ এটা কিন্তু ধর্মভিত্তিক একটা ব্যাপার হয়ে আসে ইসরায়েল সৃষ্টির পর থেকে। এখন আমি বলছি যে এটা এতদিন সুন্নি রাষ্ট্রদের নেতৃত্বে ছিল, এখন এটা শিয়ার নেতৃত্বে আসে, এবং এই কারণেই নেতানিয়াহু প্রথমে ডালপালা কাটলো, হিজবুল্লাহকে ধ্বংস করলো, হুতিদেরকে মানে দমন করলো, বা সিরিয়াতে এখানে, এরপরে ইরানকে ধরলো। আচ্ছা, এখন কথা হলো যে এটার সাথে আপনার রাশিয়ার সাথে যে মানে আজকে যে মিটিং হচ্ছে, তো সেটার ফলাফল কি হবে এটা ডিপেন্ড করবে। আবার আর একটা মাত্রা আমি বলে নিই, সেটা হলো বাণিজ্যিক মাত্রা। এইটা হলো সবচেয়ে সেভিয়ার, এটা পুরো পৃথিবীকে কিন্তু কাঁপিয়ে তুলবে যদি হরমুজের এই ব্যাপারটা দাঁড়ায়। কারণ হরমুজ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফ্ল্যাশ পয়েন্ট। এটা কানেক্ট করে হচ্ছে একদিকে হচ্ছে আরব পারস্য উপসাগর, আরেকদিকে হচ্ছে আপনার গালফ অফ ওমান। সো হরমুজের যে ন্যারোয়েস্ট যে অংশটা, এটা কিন্তু মাত্র 34 কিলোমিটার, এবং এই হরমুজ প্রণালী দিয়ে বছরে কাতার এলএনজি রপ্তানি করে $1 বিলিয়ন, 60 লাখ ব্যারেল সৌদি আরব করে। আপনার বাহরাইনের 60% বাজেট তৈরি হয় হরমুজ প্রণালী দিয়ে, যেটা পরিবাহিত হয়। তাহলে আপনি পুরো পৃথিবীর যে জ্বালানি শক্তি, জ্বালানি যে পরিবহন, তার 20% হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে। আর এর সাথে যদি আপনি বাকি বাবেল মান বা আপনি যদি সুয়েজকে ধরেন, তাহলে পৃথিবীর অর্ধেক জ্বালানি কিন্তু এদিক দিয়ে পরিবাহিত হয়। এবং একই সাথে ইরান কিন্তু কোনো, ম্যাডাম যেটা বললেন, ইরান কোনো মানে ছোটোখাটো দেশ নয়। এদের যে ঐতিহ্য, 4,500 বছর ইতিহাসে পৃথিবীর কোনো শক্তি ইরানকে আক্রমণ করতে পারেনি। খ্রিস্টপূর্ব 313-তে এখানে আলেকজান্ডার দ্য গ্রেট গিয়েছিলেন, কিছুদিন পরে মানে চলে আসছেন। তারপরে তৈমুলন আসছিলেন 1100 খ্রিস্টাব্দের দিকে, টিকতে পারেননি। এ বাদে বলে গ্রিকরা বলেন, গ্রিক মানে পার্সিয়ান 4টা যুদ্ধ হয়েছে, মানে কেউই কিন্তু এখানে মানে অটোমান তুর্করা পারে নাই, ব্রিটিশরা পারে নাই, রাশিয়ানরা পারে নাই। কারণটা হচ্ছে ইরানের যে ভূপ্রকৃতি, এইটা ওদের একটা মানে রুটি আছে খুব পছন্দের, নানে বারবারি, এটা পিজার মতো। চারপাশে কিন্তু এটার বিশাল মাউন্টেন। প্রথমে দেখেন জাগ্রোস 1500 কিলোমিটার, তারপরে যেখানে জাগ্রোস শেষ সেখানে এলব্রুজ শুরু। এই যে চারপাশে যে আপনার ইরান প্রোটেক্টেড, এরপরে যে মুহূর্তে যখনই আপনার পাহাড় শেষ হয়ে আছে, তারপরে কিন্তু ডেজার্ট 100 কিলোমিটার্স, 800 × 300 হচ্ছে কাবির মরুভূমি, তারপর হচ্ছে লুত মরুভূমি। সো এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ইউএসএ আক্রমণ করলো যে, এটা কিন্তু আমরা সামরিক দৃষ্টিকোণ থেকে যতক্ষণ পর্যন্ত স্থল অভিযান না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ফুল স্কেল ওয়ার বলি না।
আকাশযুদ্ধ তো এরকম অনেকবারে হতে পারে। দেখুন 2000 সালে ইরাকে যে দ্বিতীয় যুদ্ধ হয় সেই সময় বুশ ক্ষমতায়, বুশ কিন্তু অলমোস্ট ডিসিশন নিয়েছিল যে আপনার মানে ইরানে আক্রমণ করবেই। তখন ওই সময় কলিন পাওয়েল ছিল সেক্রেটারি অফ স্টেটস, উনি বুঝালেন যে উই ক্যান হ্যাভ লিমিটেড সাকসেস বাই এয়ার অফেন্সিভ, বাট টু ডিফিট ইরান দ্য ইনফ্যান্ট্রি বুট হ্যাজ টু বি অন গ্রাউন্ড। মানে যতক্ষণ পর্যন্ত পদাতিক বাহিনী ওখানে না যাবে। এখন এই যে কিছুদিনে আমরা গতকালকে পরশুদিন দেখলাম যে পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে ফিল্ড মার্শাল অসীম মুনিরকে হোয়াইট হাউসে দাওয়াত খাওয়ালো। আপনি কি মনে করেন এটা সিম্পলি দাওয়াত? তা না। তা আমার ধারণা যে ইউএস ওই পর্যন্ত চিন্তা করছে যদি আমাকে স্থল অভিযান করতে হয়। অনেকে কিন্তু সেটা ভাবতে শুরু করেছেন যে পাকিস্তান কি ইরানের কাছ থেকে সরে যাচ্ছে কিনা, ইরানকে কোনো ধরনের সাপোর্ট দিবে কিনা, মানে যেহেতু সীমান্তের একটা ব্যাপার রয়েছে। আর আপনি স্থল অভিযানের কথা যেটা বললেন, স্থল অভিযানের আমি অপশনটা বলছি এই জন্য, যদি ইরানে কোনো সময় স্থল অভিযান করতে হয় একমাত্র জায়গা হচ্ছে পাকিস্তান থেকে। সেই জায়গাটাই আসলে সবাই ভাবতে শুরু করেছে যে পাকিস্তান ইরানের কাছ থেকে যদি সরে যায় এবং সেদিক থেকে যদি একটি পথ তৈরি হয় তাহলে তো ইরান দুর্বল হয়ে পড়বে কিনা। অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, আপনি কিছু এখানে যুক্ত করবেন কিনা? দেখুন, এই ধরনের স্পেকুলেশনস অনেক হচ্ছে, কিন্তু এই দাওয়াতটা হঠাৎ করে হয়নি। এই দাওয়াতটা এই যুদ্ধ আরম্ভ হওয়ার 2-3 মাস, মানে এটা বেশ আগেই দাওয়াতটা দেওয়া হয়েছিল জিনিসটা। বাট যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, যদি নেতানিয়াহুর পরিকল্পনা অনুসারেই হয় তাহলে সেটা কি খুব আগে এই পরিকল্পনার বাইরে, সেটাভাবে কি আমরা ভাবতে পারি? আমি এই কথাটা কিন্তু বলিনি যে সবকিছু নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী হয়েছে। শামীম বলছিলেন উনি যে লক্ষ্য সেগুলি অ্যাচিভ হচ্ছে, এটাই লক্ষ্যগুলো। হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছাও মনে হয় যে আমেরিকার নিজস্ব সিস্টেমের মধ্যে যথেষ্ট অটোনমি আছে। তারা নিজস্ব মানে ইসরায়েল যে ঠিক তাকে চালাচ্ছে সেটা আমি মনে করি না আর কি সেই জায়গাটাতে। কিন্তু আমি দেখেন, আপনি ইরানের সাথে পাকিস্তানের কিন্তু ডিফারেন্সেস আছে। ইনফ্যাক্ট বালুচিস্তানে, যেটা বালুচিস্তান লিবারেশন আর্মি, সেটাকেও কিন্তু ইরান থেকে সাপোর্ট দেওয়া হয়। এবং এইখানে আপনি ইকুয়েশনে ইন্ডিয়াকেও নিয়ে আসেন। ইন্ডিয়ার কিন্তু ইরানের সাথেও ভালো সম্পর্ক, ইসরায়েলের সাথেও ভালো সম্পর্ক, মানে খুব ইন্টারেস্টিং কিন্তু ডায়নামিক্সগুলো আছে। তাই জন্য আমি মনে করি না যে সব কিছু ঠিক ধর্মের উপর দিয়ে যাচ্ছে। এখানে অনেক কিছু যাচ্ছে যেগুলো হ্যাঁ মানে যেটাকে আমরা রিয়েল পলিটিক্স বলি, বা নিজের স্বার্থ অনুযায়ী দেশগুলো স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট নিয়ে সেভাবে এগোচ্ছে এখানে। বাট এখানে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর পাকিস্তান। তারা এই ধরনের একটা আবার নিজস্ব ভূমিকে ব্যবহার করতে দেওয়া টু দ্য আমেরিকান ফোর্সেস, কারণ আফগানিস্তানে দে হ্যাভ লার্ন দেয়ার লেসন্স। এবং সেখানে আফগানিস্তান ওয়াজ আ ডিফারেন্ট কেস কিন্তু অলটুগেদার। আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন হয়েছিল এবং আপনি দেখেন আফগানিস্তানে কত বছর যুদ্ধ চলেছে, এবং পাকিস্তান সেইটার ভোগান্তি এখন পর্যন্ত তারা ভুগছে। পাকিস্তানের ভঙ্গুর যে অর্থনীতি এবং তার যে সিকিউরিটি, মানে পুরো রাজনৈতিক ব্যবস্থা, তাদের মানে সমস্ত কিছু যে ভেঙে গেল, সেটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর রিজনস ইজ আফগানিস্তান। এবং আফগানিস্তানে এখন আবার কারা ক্ষমতায় আছে আপনি দেখেন, তালেবান। তাহলে আমেরিকা তো সেই যুদ্ধ হেরেই গেছিল, এবং সেই জায়গাটাতে পাকিস্তান আমি মনে করি না যে আবার ফিরে যাবে। এবং পাকিস্তান প্রথমেই কিন্তু একটা স্ট্যান্ড নিয়েছিল, যেটা খুব কমই রাষ্ট্র নিয়েছে, যে ক্লিয়ারলি তারা এই যুদ্ধে ইরানের পাশে আছে, সেটা ওরা খুব ক্লিয়ারলি একটা স্ট্যান্ড নিয়েছিল। তো আমি সেটা মনে করছি না যে পাকিস্তান। আমি বিরতি শেষ করে আপনার কাছেই ফিরবো, এবং সেখানে বেলুচিস্তানের যে বিষয়টা বললেন যে বেলুচিদের সাহায্য করা ইরানের পক্ষ থেকে, সেইটা পাকিস্তান আবার খুব বেশি আমলে নেয় কিনা, নিঃসন্দেহে শুনবো আপনাকে। বিরতি শেষ করে ফিরছি। সম্মানিত দর্শক যারা রয়েছেন আজকের আয়োজনে, আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ফিরবো, সাথে থাকবেন।
আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা। আজ কথা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে বিশ্ব। প্রফেসর ডক্টর আমিনা মহসিন, আপনার কাছে আবারও একটু শুনতে চাই, যেটা বিরতিতে যাবার আগে বলছিলাম যে বেলুচিদের যে এক ধরনের সাহায্যের কথা শোনা যায় যে ইরান সমর্থন যোগায়, কারণ তারা তো আসলে স্বাধীনতা প্রত্যাশী, সেটা নিয়ে কি পাকিস্তান অনেক বেশি চিন্তিত? চিন্তিত বটে, কিন্তু এই যুদ্ধের ইকুয়েশনের মধ্যে আমার মনে হয় না যে পাকিস্তান সেটাকে খুব বেশি আমলে নেবেন। আপনি এখানে চায়না ফ্যাক্টরটাকেও আপনার আনতে হবে। চায়না কিন্তু এখানে একটা খুব ক্লিয়ার পজিশন আছে, চায়না ইরানের পাশে দাঁড়িয়েছে এবং যেটা শোনা যাচ্ছে যে এর মধ্যে এই যুদ্ধের মধ্যে চলাকালীন সময়ে কিন্তু বেশ কয়েকটা চায়নার কার্গো প্লেন ইরানে গেছে এবং সেটার মধ্যে কী ছিল না ছিল সেগুলো আমরা জানি না, কিন্তু চায়না এখানে গেছে। এবং আপনি দেখেন এখানে চাইনিজ ইনভেস্টমেন্ট, যেটাকে সিপ্যাক বলা হয়, চায়না পাকিস্তান ইকোনমিক কোঅপারেশন, সেখানে গোয়াডার পোর্টে চায়নার বিরাট ইনভেস্টমেন্টস আছে, যেটা নিয়ে ভারতের একটা পজিশন আছে। আবার চাবাহার যে ইয়েটা আছে পোর্টটা, সেখানে ইরান এবং ভারতের মধ্যে এক ধরনের সহযোগিতা আছে। সো এখানে ইটস নট আ, যেটা আমি প্রথমে বলছিলাম, এগুলো কখনো কিন্তু এগুলো মাল্টি ডাইমেনশনাল হয়, ইউনিফ্যাক্টর কখনো হয় না যে আমি একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশনগুলো থাকে না, অনেকগুলো ডায়নামিক্স আর ইন প্লে ওভার হিয়ার। এবং পাকিস্তানের এখানে মিত্র হিসাবে পাকিস্তানকে যদি ধরতে হয়, পাকিস্তান কিন্তু আমেরিকা থেকে অনেক ধাক্কা খেয়েছে, সেখানে যদি স্টেট ফার্স্ট এলাই হিসাবে যদি কাউকে ধরা হয়, সেটা পাকিস্তানের ক্ষেত্রে এখন চীন। এবং সেই জায়গাটা চীন, মানে সেক্ষেত্রে তাহলে পাকিস্তান আসলে না, শুনেন, এটা শুধু চীনের ব্যাপার না, আমি আবারও জোর দিয়ে বলছি পাকিস্তান এই ইকুয়েশনের মধ্যে ওই বালুচিস্তানের ওই ইনসার্জেন্সিটা, বিকজ এটা ইসরায়েলের ব্যাপারে পাকিস্তানের একটা ক্লিয়ার পজিশন আছে। হ্যাড ইট বিন এনি আদার স্টেট, ধরেন এখানে যদি সৌদি আরবের সাথে আজকে লেগেছে, আপনি বলেন ইরাকের সাথে লেগেছে, তাহলে ধরেন ইকুয়েশনস ভিন্ন হতো। কিন্তু ইসরায়েল ভার্সাস ইরান, সেখানে মানে একটা ক্লিয়ার পজিশন পাকিস্তান নিয়েছে। ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক আছে, পাকিস্তানের কিন্তু নেই, বাংলাদেশেরও নেই। সো উই হ্যাভ ভেরি ক্লিয়ার পজিশনস অন ইসরায়েল। সো আপনাকে সেই সমীকরণটা আনতে হবে। জি, সেক্ষেত্রে আসলে আপনি স্পষ্ট করলেন যে যেভাবে ভাবা হচ্ছে যে আমেরিকা ওই পথটা ব্যবহার করবে কিনা সেটা খুব বেশি থাকছে না। আমি এই পর্যায়ে আপনাকে একটু শুনতে চাই, এবং সেখানে একটু ইরানের যে এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং সেইখানে সরকার পতন, এটা নিয়েও এক ধরনের কথা হচ্ছে যে অনেক জনসমর্থন খামেনির নেই, সেটা কি খুব বেশি প্রভাব পড়বে এই যুদ্ধ বা এই হামলায়? আমি মনে করছি না। এটার মূল কারণ হচ্ছে, আমি যদি এখন এই বিষয়টাকে, মানে আমরা মিলিটারিতে যে কোনো যুদ্ধের একটা ডেফিনেশন বের করি, যে ডেফিনেশন অফ ভিক্টরি, হ্যাঁ, তো আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা বলছে যে এখানে আমেরিকার ইউএসের অপারেশনাল ভিক্টরি হয়েছে, বাট স্ট্র্যাটেজিক ডিফিট হতে যাচ্ছে। আপনি যদি এখন চিন্তা করেন যে কয়েকটা কারণ যদি আমরা উল্লেখ করি, রেজিম পরিবর্তন কিন্তু নেতানিয়াহুর একটা দাবি ছিল, ইউএসএ এটা স্ট্রেট না করে দিয়েছে। ইভেন এই অ্যাটাকের পরে বলেছে না, আমরা রেজিম চেঞ্জের ব্যাপারে কাজ করছি না, একদম স্পষ্ট করেছে। সেকেন্ডলি হলো, যদি ইরানের যদি আপনার পারমাণবিক সাইটকে ধ্বংস করার, মানে তার পারমাণবিক ক্যাপাবিলিটি, এইটা ক্যাপাবিলিটিকে বলা হচ্ছে ব্রেকআউট পর্যায়ে। এটা ওয়েস্টার্ন মিডিয়া বা বিভিন্ন জায়গায় যে গবেষণা, তারা বলছে যে ইরান এমন একটা জায়গায় আসছে যে সে খুব অতি সত্বর অল্প কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, এটা বলছে, এটাকে ব্রেকআউট ক্যাপাবিলিটি বলা হচ্ছে, রাইট। এবং সেখানে 9টা অ্যাটমিক বোম বানাতে পারে, এই পর্যন্ত বলা হচ্ছে, রাইট। এখন এই যে অ্যাটাকটা হলো, $2 বিলিয়ন খরচ হয়েছে, 125টা এয়ারক্রাফট ব্যবহার করা হয়েছে, এখানে যে বোমগুলি ব্যবহার হচ্ছে ওগুলোতে না যায়, সে মানে 11,000 কিলোমিটার ডিরেক্ট ফ্লাই করতে পারে, ওই যে B-2 স্টেলথ এয়ারক্রাফট ব্যবহার করা হচ্ছে। এটার পরে যে জায়গায় আপনার ফর্দোতে মানে অ্যাটাক করা হলো, এখানে তো এখন অনেকে হাস্যরস করে বলছে যে শুধুমাত্র গর্ত করার জন্য আমেরিকা $2 বিলিয়ন খরচ করলো, কেননা এই অ্যাটাকের পরে ওখানে কোনো তেজস্ক্রিয় পাওয়া যায় না আন্তর্জাতিক। তাহলে বিষয়টা কি? তাহলে এখানে দুইটা বিষয় হতে পারে, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ইরানকে আগে জানিয়ে দেওয়া হচ্ছে, বা ইরান ওটা বুঝতে পারে তার যে নিউক্লিয়ার মানে ইউরেনিয়াম সব এগুলো সরিয়ে ফেলেছে। তাহলে আপনি রেজিম পরিবর্তন করতে পারলেন না, তার পারমাণবিক ক্যাপাবিলিটিকে ধ্বংস করতে পারলেন না, তাহলে আপনি পারলেনটা কি?
সুতরাং স্ট্র্যাটেজিক্যালি ইটস ডিফেন্ড। এবং ইউএসের খুব ভালো করে জানা আছে ইরানে যদি কোনোভাবে আর বাড়াবাড়ি করে ইউএসএ, তাহলে ইউএসএকে ভিয়েতনামের এবং আফগানিস্তানের পরিণতি বরণ করতে হবে। সো সব কিছু মিলে এটা কিন্তু আমি মনে করি এখনও ইরানের পক্ষে আছে। বাট ইরানের হাতে সামনে যে অপশন আছে, যদি ব্লকেড স্ট্যাবলিশ করতে মানে ইরান করে, ইরান কিন্তু চাইলে এখন বায়োলজিক্যাল অস্ত্র ব্যবহার করতে পারে, তার বায়োলজিক্যাল অস্ত্র আছে কিন্তু ইরানের। দ্বিতীয়ত হলো হরমুজকে বন্ধ করে দিতে পারে, এবং হরমুজকে আমরা শুনতে পাচ্ছি ইউকে, ইউএস এবং জার্মানি 3টা দেশের ব্যাপারে তাদের অবজারভেশন আছে। তাহলে কিন্তু শুধুমাত্র না, যেমন দেখুন ইউএসএ অলরেডি মার্কো রুবিও চায়নাকে রিকোয়েস্ট করছে যে কোনোভাবে হোক ইরানকে থামাও, বিকজ এই যে তেল, ইরানের তেলের উপর সবচেয়ে বড় নির্ভরশীল দেশ হচ্ছে চায়না। তো সুতরাং আমি ওভারঅল যেটা মনে হচ্ছে এই যুদ্ধে আপাতত ইরান কিন্তু নৈতিকভাবে জয়লাভ করলো। জি, একদম শেষের দিকেই রয়েছে সেই জায়গায় যে আলাপগুলো আসলো, সেখানে দুটো বিষয় একটু শুনি, আপনাদের দুজনকেই শুনে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আসলেই বিশ্ব কোন দিকে যাচ্ছে, কারণ বাণিজ্যিক এই জায়গাটায় যদি প্রভাব পড়ে তাহলে কি অবস্থা দাঁড়াবে, যেটা হরমুজের কথা আপনারা দুজনেই বললেন। বাণিজ্যিক যদি এটা পড়ে তাহলে তো মানে বিশ্ব অর্থনীতিতে একটা বিরাট নেতিবাচক প্রভাব পড়বে, এবং সেটা তেলের দাম বেড়ে যাওয়া তো সবাইকে এফেক্ট করবে, এবং প্রত্যেকটা দেশকে নিজের অল্টারনেটিভসগুলোকে খুঁজে বের করতে হবে। সেজন্য প্রথমেই স্পষ্ট করেছিলাম যদি সে অপশনটা ইউজও করে সেটা হয়তো একটা শর্ট টার্ম হবে, সে ধরনের একটা ইয়েতে যাচ্ছে। বাট দেখেন এখানে যেটা হলো কি, আমি এই কথাটা আগেও বলছিলাম যে এটা আমেরিকার একটা শর্ট টার্ম গেইন হতে পারে, এখন আমরা যা দেখছি সেটা, কিন্তু লং টার্মে আমেরিকার ক্রেডিবিলিটিটা কিন্তু একেবারে তলানিতে চলে গেছে। শেষ করতে হবে শর্ট টার্ম, আপনি কি বলবেন? আপনাকে শুনে শেষ করি। যে আমি মনে করি যে ওই যে যখন রথী মহারথীরা যুদ্ধ করে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, একইভাবে যেমন আমরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটা। হরমুজে যদি এই প্রবলেম হয় তাহলে কিন্তু লোহিত সাগর দিয়ে ঘুরে আসতে হবে। লোহিত সাগরে আবার ওখানে হুতি আছে যেটাকে ইরান কিন্তু প্রভাবিত করতে পারে। এরপরে যদি থার্ড অপশনে যেতে হয়, ইউরোপ ঘুরে একদম সাউথ আফ্রিকান ইজ দ্য মানে কেপ অফ গুড হোপ, তাহলে আপনি সামনের মাস থেকে বাংলাদেশের প্রত্যেক লিটার তেল অক্টেনের দাম 5 থেকে 7 টাকা বেড়ে যাবে। সো এভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হব। জি, আজকে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর আমিনা মহসিন এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ছিলেন আমাদের সাথে এতক্ষণ আয়োজনে, আলোচনায়, এবং সেই জায়গায় বিশ্ব আসলেই কোন পথে আমাদের তাকিয়ে দেখতে হবে, সেই মহারথী বা মোড়ল যাই বলি না কেন তারা আসলে কি ভাবছেন, কিভাবে এগোচ্ছেন এবং তাদের রণকৌশল কিভাবে ব্যবহার করছেন, সেটা আমরা যদি আবারও ওরকম কিছু আসে নিঃসন্দেহে ফিরে আসবো আমাদের আপনার মতের আয়োজনে। দেখতে চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।